اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান, সুমহান মর্যাদা, এবং বেহেশতের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। বিজ্ঞাপনে কণ্ঠ দিয়ে আমি লাখের উপরে ডকুমেন্টারি করেছি এবং এটা আমার অভিজ্ঞতা, পাশাপাশি আবৃত্তি। তোমার ছবিটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি মা। অনেক দিন ঘুম হয় না, কাজের চাপে, সংসারের এটা সেটা করতে করতে কখন যে সময় চলে যায় টেরও পাই না। আমি সরকারি চাকরি ছেড়ে দিয়েছি কোনো ঘুষ খাবো না বলে। আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ যদি বলি, পবিত্র কোরআনের 30 পারা কোরআনের তর্জমা আমি করেছি। এটা এখান থেকে ওই সেই 80-র দশকে, যতদিন আল্লাহ হায়াত রেখেছেন আমি আল্লাহর পথে থাকতে চাই। আমি অন্যায়কে প্রশ্রয় দিতে চাই না কখনো। বহু মানুষ আমাকে ভালোবাসে, বহু মানুষ আমাকে শ্রদ্ধা করে, আমি তাদের কাছে সত্যি কৃতজ্ঞ। আমি আল্লাহর কাছে শুকর করি, কৃতজ্ঞ আমি। দর্শক, আমার সঙ্গে রয়েছেন একজন গুণী মানুষ, সৈয়দ ইসমত তোহা। অনেকে হয়তো এইভাবে চিনবেন, 90-এর দশকে বিটিভিতে আজান শেষে যে দরাজ কণ্ঠের দোয়া শুনতেন, সেই ভয়েসটি সেটি কিন্তু ইসমত তোহার। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। আপনার বর্তমান যে অবস্থা, যে কর্মব্যস্ততা, যদি একটু সেটি নিয়ে বলেন। আমি তো কাজ করছি এখানে, মিডিয়াতে কাজ করি 55 বছর। 1970 থেকে আমার শুরু। আমার বাড়ি খুলনাতে, খুলনার বেতার থেকে আমার শুরু। কিন্তু আমার অনুশীলনটা চলেছে যখন আমি ক্লাস 3-4 পড়ি, তখন থেকে। আমার কিন্তু কোনো ওস্তাদ ছিল না, নাইও, এবং কাউকে ফলো করতাম। একটা মানুষ যখন কোনো আর্টিস্ট হতে চায় বা যে কোনো জিনিস হতে গেলে তাকে কিন্তু কাউকে অনুসরণ করতে হয়, কারোর অনুপ্রেরণা লাগে। তো আমারও এরকম ছিল, কিন্তু সেটা তাকে আমি কখনো চোখে দেখিনি। আমি তার কণ্ঠ শুনে মুগ্ধ হয়ে তার মতো করে পড়ার চেষ্টা করতাম। তখন আকাশবাণী থেকে খবর পড়তেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, বিজন বোস, নীলিমা সান্যাল, এনারা খবর পড়তেন, বিখ্যাত নিউজ রিডার। তো জীবন বোসের খবরটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হতো। আমাকে ওনার কণ্ঠ আমাকে অনুপ্রাণিত করেছে এবং আমি তার মতো করে পড়ার চেষ্টা করতাম। আমি বুঝতাম না যে এত সুন্দর কণ্ঠ কোথার থেকে, কীভাবে, রেডিও থেকে কীভাবে আসে কত কণ্ঠগুলো। তখন তো বিটিভি অত ছিল না, বিটিভি মানুষ দেখতো, সবার বাসায় টিভি ছিল না। আমার বাবা খুব শৌখিন মানুষ ছিলেন, তো ওই শৌখিন মানুষের কথা, শৌখিনতার কারণেই আমাদের বাসায় সব কিছুই তখন আব্বা করতেন আর কি। তো রেডিও শুনতাম তখনকার। আমরা যেমন এখন রেডিও খুললেই শুনতে পাই, শব্দ পাই, তখন রেডিও খোলার, যদি আপনি 7টার খবর শোনেন তাহলে আপনাকে 7টা বাজতে 2-3 মিনিট আগে খুলতে হবে। ভিতরে কতগুলো বাল্ব জ্বলবে, তারপরে আপনি রেডিওর শব্দটা শুনতে পাবেন। ঠিক ওইভাবেই আমাদের বাসায় ফিলিপসের বড় একটা রেডিও সেট ছিল। ওই খবর শুনে শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি। তখন পেপার কাটিং কেটে কেটে আমি স্কুলে যাওয়ার সময় নিয়ে যেতাম, অবসর সময় পড়তাম। এই জন্য আমাকে অনেক কথাও শুনতে হয়েছে স্কুলে, কিন্তু পড়াশোনা কখনো ফাঁকি দেয়নি। আমি এই অভ্যেস থেকেই, যখন 69-এর খুলনা বেতার চালু হলো, আমি তার মধ্যে নিজেকে প্রস্তুতি নিয়ে ফেলেছি। 70-এর পরে শেষের দিকে অডিশন শুরু হলো, খুলনা বেতারে অনুষ্ঠান ঘোষিকা নেবে। তা আমি তখন অডিশন দিলাম এবং এক চান্সে আমি পাস করে গেছি। আচ্ছা, তারপর প্রথম আমি অনুষ্ঠান ঘোষণ, আমাদের তখন ব্রডকাস্টিং হাউস, বিএচ বলে, ব্রডকাস্টিং হাউস হয় নাই। আমরা সেই ট্রান্সমিটারে ডিউটি করতাম শহর থেকে 4-5 মাইল 6 মাইল দূরে। ওখানে ওরা বেতারের গাড়ি ছিল, ওটা নিয়ে যেত, নিয়ে আসতো, ওইখানেই কাজ করতাম। দীর্ঘদিন করার পর যখন বেতার মানে ব্রডকাস্টিং হাউস চালু হলো, এরপর আমরা ব্রডকাস্টিং হাউস থেকে অনুষ্ঠান শুরু করলাম। এটা বিশাল অভিজ্ঞতা। মানে একটা জঙ্গলের মতো জায়গায় কাজ করতে হতো, সাপ খোপ, বহুত পোকামাকড়, তার মধ্যে দিয়ে কাজ করেছি, অনেক রিস্ক নিয়ে কাজ করেছি। ওখান থেকে যারা একবার ভিতরে গেছে হয়তো ওখান থেকে এমন একটা জায়গা ছিল তখন, এখন যেটা খুলনা
ইউনিভার্সিটি, ওইখানটা এখন খুলনা ইউনিভার্সিটি হয়েছে, ওই বিল্ডিংটাই ছিল আমাদের তখন প্রক্ষেপণ ভবন, ওইখানে কাজ করতাম। পেমেন্ট খুবই কম, 7 টাকা করে, ফুল টাচমেন্ট 7 টাকা করে। সেই 7 টাকা এখন দাঁড়িয়েছে মানে 500 টাকা। পেমেন্টটা তো বড় কথা না, কথা হচ্ছে যে কাজ করতে হবে, এইটাই। আর ছোটোবেলা থেকে ওই একটা নেশা ছিল যে আমার কণ্ঠ সারা দুনিয়ার মানুষের শুনবে, এই যে একটা নেশা, ওই নেশা আমাকে পেয়ে বসেছিল। কিন্তু নেশার পাশাপাশি আমি চিন্তা করে দেখলাম, আমাদের একজন রিজিওনাল ডিরেক্টর, আঞ্চলিক পরিচালক ছিলেন এনাম চৌধুরী। উনি বলতেন, উনি মারা গেছেন অবশ্য, আমি ওনার জন্য ওনার কাছে অনেক কৃতজ্ঞ, যে রেডিওর মোহে, টেলিভিশনের মোহে পড়ে থেকো না, নিজে কিছু করো, ওখানে কিছু করতে পারবে না। এটা আমার খুব লাগলো। সামান্য টাকা, এই জন্য ওর পিছনে ঘুরে বেড়াতাম। কিন্তু নেশা ছিল যে না, অনেক মানুষ শুনবে আমার কথা, ওইটা একটা নেশা। কিন্তু জীবন জীবিকার তাগিদে আমাদেরকে তখন বাইরে কাজ করতে হয়েছে। আমি সরকারি চাকরি করেছি মাত্র 9 মাস। আমার বাবার কাছে 4টা ওয়াদা আমি মেনে চলতাম। তো এই কারণে আমি সরকারি চাকরি ছেড়ে দিয়েছি, কোনো ঘুষ খাবো না বলে। কারোর কাছে কারোর আমানতের খেয়ালত কখনো করি নাই। কারোর কাছে, আমার এখন 74 বছর বয়সে আমি কারোর কাছে 1 টাকা ধার করি না, করিনি, কোনোদিন নেশা করিনি। এই 4টা জিনিস আমি মেনে চলি, বাবার কাছে দেওয়া ওয়াদা মেনে চলি। তো এইভাবেই চলছে। আমি খুলনা বেতারে কাজ করছি 70 থেকে 85, 1985। এরপরে ওই সরকারি চাকরি ছেড়ে দিয়ে ঢাকা ট্রান্সফার নিয়ে আসলাম বেতার থেকে, একটা এনওসি নিয়ে ঢাকা বেতারে জয়েন করলাম। ঢাকা বেতারে সবচেয়ে পপুলার ম্যাগাজিন অনুষ্ঠান যেটা 1975 থেকে অদ্যাবধি চলছে, ওইটা হচ্ছে উত্তরণ রেডিও ম্যাগাজিন। ওইটার মুখ্য উপস্থাপক হিসাবে আমি কাজ শুরু করলাম। কারণ ওইটার ডিউটি থাকতো রাত্রে 9টা থেকে 9:30, মাত্র আধা ঘন্টা। তো দিনের বেলা কী করবো ওই চিন্তা করতে করতে একদিন বেরোলাম যে দেখি চাকরি পাই কিনা। তো চাকরি খুঁজে বেরোলাম, পেয়েও গেলাম। এটা মিরাকলি। তখন একটা ব্যক্তি মালিকানাধীন কোম্পানিতে, তো ওইখানে ওনারা ম্যানেজিং ডিরেক্টর যিনি ছিলেন আব্দুল হালিম সাহেব, উনি আমাকে কেন যেন পছন্দ করে বসলেন। 85-এ 1,500 টাকা বেতনে চাকরিতে ঢুকেছিলাম। ওইখান থেকে আমি পরবর্তীতে 28,000 স্যালারি নিয়ে বেরিয়েছি। আমি যখন প্রথম অনুষ্ঠান ঘোষক হিসেবে কাজ করা শুরু করলাম, আমার কিন্তু টার্গেট ছিল আমি এর শেষ দেখব। ওই বেতারে থাকতে থাকতে কিন্তু আমি অনুষ্ঠান ঘোষণা করার পাশাপাশি আমি কিন্তু একজন সংবাদ পাঠক হিসেবে প্রায় 8-9 বছর সংবাদ পড়েছি ওখানে বেতারে। এরপরও ওটা থাকতে থাকতে আমি নাটকে অংশগ্রহণ করেছি, নিজে নাটক প্রযোজনা করেছি। আমার একটা ওখানে এত বেশি পপুলারিটি ছিল যে আমি যে নাটক লিখতাম, নাটক মানে জীবন্তিকা, তখন তো বড় নাটক তো হতো না খুব একটা, তো এগুলো করেছি। এই পরে যখন ঢাকা চলে আসলাম, তখন এই বেতারে ম্যাগাজিন অনুষ্ঠান, খুলনা থাকতে খুলনা একটা অনুষ্ঠান হতো প্রতিধ্বনি ম্যাগাজিন অনুষ্ঠান, ওটাতে আমি উপস্থাপনা করতাম। ওই প্রেক্ষিতে ওই সূত্র ধরেই আমি ঢাকা বেতারে কিন্তু উত্তরণ রেডিও ম্যাগাজিনে কাজ করা শুরু করেছি। তখন আমাদের 75 থেকে 85 পর্যন্ত শফিক কামাল সাহেব উনি উপস্থাপনা করতেন। পরবর্তীতে উনি রেগুলার হয়ে গেলেন অনেক দিন। ওরাও ভালো একটা উপস্থাপক চাচ্ছে যে কাকে দিয়ে করা যায়, কাকে দিয়ে করা যায়। ঠিক ওই মুহূর্তে আমিও এসেছি ঢাকাতে। তখন আমাকে বলছে, আমরা তো এখন অডিশন নিয়ে যাচ্ছি, অনেকে তো হচ্ছে না, দেখো তুমি একটু চেষ্টা করে। আমি তখন আমাদের মোখলেসা খাতুন এক ভদ্রমহিলা ছিলেন, আমাদের উত্তরণ প্রযোজনা করতেন। উনি বলেন তুই পারবি, তুই কর। ওই শুরু করলাম। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা উত্তরণ শুনতেন, তারা উত্তরণ মানেই শফিক কামাল এটা বুঝতো। আমি যখন উপস্থাপনা শুরু করলাম, ঠিক শফিক কামালের মতো করে ওভাবে কণ্ঠ দিতাম। আমি ওই জিনিসটা মানুষকে বুঝতে দিতাম না। মানুষ শুনতো শফিক কামাল বলছে, অথচ তার নাম সৈয়দ ইসমাত, ব্যাপারটা কি, এটা কনফিউজ হয়ে যেত। তা আমি প্রায় 6 মাস 7 মাস যাবৎ ওনার মতো পড়তাম। কিন্তু এক একটা প্রোগ্রামের মধ্যে, আধা ঘন্টা প্রোগ্রামের মধ্যে সেগমেন্ট থাকতো, 5টা-6টা সেগমেন্ট থাকতো আর কি, ভাগ ভাগ করা। তা এটা কোনো সময় উপস্থাপক পড়তো, কোনো সময় পার্টিসিপেন্ট যারা তারা পড়তো। তা আমি ওই শফিকের মতো উপস্থাপনা করেছি হয়তো 2 মাস। এরপরে ওনার মতো একটা, আমার মতো একটা, ওনার মতো একটা, আমার মতো একটা, এই করতে করতে ওনার কাছ থেকে সরিয়ে দিলাম ওখান থেকে। তখন মানুষের চিন্তা করতে যে আরে শফিক আমাদের কী দরকার, তোহাবাই তো অনেক ভালো করে। ওইটা এস্টাবলিশ হয়ে গেল আর কি, এইভাবেই। এরপর যখন ইটিভি চালু হলো,
বেতার ইয়ে বাইরে টেলিভিশন চালু হলো বিটিভির পাশাপাশি। তো ওই চেষ্টা করতে করতে তখন ওখানে একটা অনুষ্ঠান শুরু হবে ৭১-এর এই দিনে। এই অনুষ্ঠানটা প্রতিদিন ৩ থেকে ৪ বার প্রচার হতো তখন। তো ওনারা অনেকে করার পরে পরে সিদ্ধান্ত হলো যে আমি করব, আমাকে দিয়ে করানো হবে। এই অনুষ্ঠানটা করার প্রেক্ষিতে ওইখান থেকে আমি কিন্তু উঠে গেলাম ভয়েসের দিক দিয়ে। ওইটাই আমাকে কিন্তু ক্লিক করে আজকে এই পর্যন্ত দাঁড় করিয়েছে। হ্যাঁ, আজকে আমি বাংলাদেশের সবচেয়ে বেশি ডকুমেন্টারি আমি করি, 95% ডকুমেন্টারি। আজকে আমার কাজ আছে বিজ্ঞাপনে কণ্ঠ দিয়ে, আমি লাখের উপরে ডকুমেন্টারি করেছি এবং আমার অভিজ্ঞতা। পাশাপাশি আবৃত্তি দেশে বিদেশে অনেক জায়গায় গিয়ে করেছি। সত্যি কথা বলতে কি, আমাদের সবার কাছে বলি, শিল্পী হওয়া অত সোজা না। আমি এখনও শিখি, চেষ্টা করি। যখন যেটা মনে হয়, আমি আমার জুনিয়রদের কাছে অনেক কিছু শিখি আমি এখনও পর্যন্ত। আমার বড় মেয়ে থাকে ইংল্যান্ডে, ও পেশায় চিকিৎসক। ছোট মেয়ে ঢাকাতেই থাকে, ও বনানীতে ওর বাসা। ওর হাজব্যান্ড হচ্ছে এয়ারের ক্যাপ্টেন। আর আমার ছেলে, ও আমেরিকাতে ছিল বহুদিন। তার পাশাপাশি ও আমাকে খুব হেল্প করে। আমি তো অডিওর কাজ করি, অনেক সময় রাত্রেবেলায়, রাত 2-3টার সময় বসে আমাকে কাজ করতে হয়। আমার নিজস্ব প্যানেল আছে, আমি এখানে বসে কাজ করি। ও আমাকে অনেক হেল্প করে এই কাজে। ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে যথেষ্ট কাজ করেছে এবং আমার কাজ যে অনেকটা ওর কারণে সুনাম হয়েছে আর কি। আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ যদি বলি, পবিত্র কোরআনের 30 পারা কোরআনের তর্জমা আমি করেছি। এটা এখান থেকে ওই সেই 80-র দশকে। এটা অদ্যাবধি মানুষের শোনে এবং খুব প্রশংসা করে, এবং এটা আমার জীবনের শ্রেষ্ঠ কাজ। মানুষের যদি নিয়ত ভালো থাকে, আল্লাহর কাছে যদি সেই নিয়ত অনুযায়ী আল্লাহর কাছে প্রার্থনা করা যায়, আল্লাহ সেই নিয়ত কবুল করে। আমি যখন ঢাকা আসলাম তখন মনে মনে চিন্তা করতাম যে আমি ওই পুরো 30 পারা কোরআনটা তর্জমা করতে পারতাম। আমার কাছে তো তখন পয়সা নেই, আমি কি করব? যদি আমি কাউকে এরকম কোনো স্পন্সর পাইতাম, তাদের করাতাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসের কথাটা আমার মনে পড়ে সবসময়। আপনি বিশ্বাস করবেন না, আমি এই নিয়তটা করার পর আমি তার মনে হয় 2 সপ্তাহ যায়নি, আমি এই সুযোগটা পেয়ে গেলাম। লন্ডন থেকে আল কোরআন একাডেমি লন্ডনের ডিজি সাহেব আমাকে বললেন কি যে আপনি আমার একটু করে দেন না। আমি ঠিক আছে, করে দেবো। এটার জন্য কোনো রেমুনারেশন কত দিতে হবে এগুলো কোনো আলাপ হয়নি। আমার দরকার নেই রেমুনারেশনের। কোরআনের কাজ করছি, এটাই আমার কাছে। যেটা আমি এখন যে কাজটা করছি, আমি ইসলাম অ্যান্ড লাইফের যত ডকুমেন্টারি হয় আপনারা ইউটিউব খুললেই পাবেন। এটা অনেকগুলো পর্ব করা হয়েছে, প্রায় 50-60টা পর্ব মনে হয় হয়ে গেছে, তারও বেশি। ব্যক্তিগতভাবে আমি ইউটিউবে আমার নামে একটা চ্যানেল আছে, নীলাদিক্ষীর লেখা কবিতার বই, ওনার বেশ কয়েকটা খণ্ড আছে, তার মধ্যে নির্মম সত্যের ভগ্নাংশ। এর মধ্যে একটা ছোট্ট কবিতা আমি শোনাতে চাই। মায়ের ছবিটা, তোমার ছবিটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি মা। অনেক দিন ঘুম হয় না, কাজের চাপে, সংসারের এটা সেটা করতে করতে কখন যে সময় চলে যায় টেরও পাই না। যেভাবে ঘুম না এলে আমার চোখ তোমার ঘুমে পালিয়ে যেত, আজ আমার ঘুম নিয়ে আর কেউ ভাবে না। ভাবার মতো কারো সময় নেই, যে যার মতো যার যার কাজে চলে যায়, আমিও তাই করি। কাজ শেষে আবারও যে যার মতো হয়ে যায়। আমার এত ব্যস্ততা, তবু তোমার কথা মনে পড়ে যায় যখন কেউ আর অপেক্ষা করে না সামনের দরজায় দাঁড়িয়ে। এখন আমাকে নিজ হাতে দরজা খুলতে হয় মা, তাই ঘুম না এলে তোমার ছবিটা দেখতে থাকি। অনেক স্মৃতি মনে পড়ে যায়, তারপর কখন যে ঘুম এসে যায় জানতেও পারি না মা।